ডিয়ার স্টুডেন্টস, আশা করছি ভালো আছো। আজকে কানেক্টার্স প্র্যাকটিস 4 করব, অর্থাৎ গত দিনে আমরা কানেক্টার্স প্র্যাকটিস 3 করেছিলাম। আজকে একটা প্যাসেজ দিয়েছি প্র্যাকটিস করতে। আজকে ক্লাসটা ডিফারেন্ট ভাবে সাজিয়েছি, সেটা হচ্ছে যে আমি প্যাসেজ দিতে পারছি করছি। আমি ফার্স্ট কি করব, পুরো প্যাসেজটা তোমাকে বুঝিয়ে দিব তোমাদের, এবং কি ধরনের উত্তর হতে পারে সেটা কিন্তু যখন আমি বোঝাবো তখন একটু খেয়াল রাখবে যে আমি কী ধরনের কথাগুলো বলছি, ওইভাবে তুমি উত্তরগুলো করার চেষ্টা করবে। আর প্রতিদিন যেটা হয় যে আমি এ লিখলে বি লিখলে দেখা যাচ্ছে যে আমি পরেরটা উত্তরটা দিয়ে ফেলেছি, তুমি উত্তরটা তোমার লেটে আসছে, নেটের কারণে হতে পারে, সেজন্য হয়তো আমরা উত্তরটা লেটে পাই, তোমার উত্তরটা সঠিকভাবে জাজ করতে পারি না। তো আজকে সেজন্য পুরো প্যাসটা দিয়ে দিয়েছি। তো এর প্রেক্ষিতে তুমি যেটা করবে, ফার্স্ট অফ অল একটু ক্লিয়ার করো যে আমার সাউন্ড কি শুনতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমার ভয়েসটা তুমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটা একটু ক্লিয়ার করো মেসেজে। আর যেটা ব্যাপার হচ্ছে, এ থেকে যে পর্যন্ত আমি সকল পুরো প্যাসটা দিয়েছি, অর্থাৎ পুরোটা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তুমি কিন্তু একসাথে সবগুলো উত্তর বা যেটা পাচ্ছি সেটা উত্তর এরকমভাবে করবে না। ফার্স্টে এ করবে, বি করবে, এভাবে একটা করে উত্তর লেখো, তাহলে সুবিধা হবে। আমরা যখন আলোচনা করব যে এর উত্তর কি হতে পারে, সেক্ষেত্রে সুবিধা হবে, তাই তো? আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্ট যেই তোমার প্যাসটা দেখতে পাচ্ছ, মনে হয় আমাদের সাথে কে আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, শরীফ আল হাসান, রোল নাম্বার 311, তাজুল ইসলাম, ইশরাত জাহান, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে চলো আমরা ফার্স্ট লাইন থেকে দেখি আছে। তা একটা বই নিয়ে আমাদের প্যাসেজ, বই বলতে একটা বই না, মানে সমগ্র বইয়ের একটা কমন যেটা লিডিং করে সেটা হচ্ছে একটা বই। একটা বই তখন জনপ্রিয় হয় যখন বইটা সময়ের যেই পরীক্ষা, সেই পরীক্ষাকে ছাড়িয়ে যায়, অর্থাৎ বইটাকে মানুষ পছন্দ করছে, সময় পেরিয়ে গেছে তাও মানুষ পছন্দ করছে, তাও মানুষ পড়ছে। যেমন রবীন্দ্রনাথের লেখাগুলো ধরো, যেমন ধরো রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ধরো বা অন্যান্য বইগুলো ধরো। তো এই বইগুলো কি হচ্ছে যে সেই সময় মানুষ যত পড়তো, এখনও পড়ছে এবং ভবিষ্যতে পড়বে, অর্থাৎ সময়ের পরীক্ষাকে ছাপিয়ে বা পরীক্ষা পাশ হয়ে যে বইগুলো চলে আসে মানুষের কাছে, অর্থাৎ প্রজন্ম পর প্রজন্ম মানুষ পড়ে, সেগুলোকে কিন্তু হয় গ্রেট বুক। আচ্ছা, সেই গ্রেট বুক নিয়ে আমাদের প্যাসেজটা দেখো। দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস, একটা বইয়ের যে গ্রেটনেসটা, মহত্বটা, সেটা ডিপেন্ড করে কিসের উপর জানো? অ্যাকসেপ্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স, অর্থাৎ যারা রিডার আছেন, যারা পাঠক আছেন, তাদের গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে একটা বই কতটা গ্রহণযোগ্য, অর্থাৎ কতটা জনপ্রিয় হলো বা কতটা মানুষ নিল। উই রিড এ বুক ড্যাশ ওয়ান্স, উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট। বলছে যদি আমরা একটা বই পড়ি তাহলে হয়তো এই বই থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো। একটা বই যদি একবার পড়ি, বেসিং অন ওয়ান্স রিডিং, একবার পড়ার যে বেসটা, সেখান থেকে উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, অর্থাৎ একটা বইকে তুমি শুধু একবার পড়েই বইয়ের সব কিছু বুঝে গিয়েছি, আমার আর পড়া না পড়লেও চলবে এমন না। একটা বই তুমি যত পড়বে ততই শিখতে পারবে, অর্থাৎ একটা গ্রেট বইয়ের বৈশিষ্ট্য তো তাই। এর মধ্যে যেই অন্তর্নিহিত তাৎপর্যগুলো আছে, সেই তাৎপর্যগুলো বোঝার জন্যই কিন্তু বেশি বেশি করে বইটা পড়তে হবে। A book is praised, we have no doubt about the greatness of that book. অর্থাৎ একটা বই যে প্রেজড হয়, একটা বই যে তোমার প্রশংসিত হয় এর গ্রেটনেসের জন্য, অর্থাৎ বইয়ের মধ্যে যেই ব্যাপারগুলো বা যেই বিষয়টা তুলে ধরা হয়েছে, এর যে একটা সর্বজন গ্রহণ করার মতো একটা বিস্তৃত ব্যাপার আছে, এর মহত্ব আছে, সেই জন্যই কিন্তু সবাই বইটাকে গ্রহণ করে। দ্যাটস দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক। বলছে যে একটা বই আমি একবার পড়ি যে এটা বুঝে যাব এমন নাও হতে পারে, অর্থাৎ হয়তো আমি একবার পড়ে বইটা নাও বুঝতে পারছি, এরকম হতেই পারে। আচ্ছা, অনেক উত্তর দেওয়া শুরু করছো, থ্যাংক ইউ, দেখতে পাচ্ছি।
আমি একটু প্যাসেজটা শেষ করি পড়া, তারপরে হয়তো আবার প্রথম থেকে শুরু উত্তরগুলো দেখবো। কি বলবো এখানে যে একটা বই যে আমি একবার পড়লাম সব বুঝে গিয়েছি এমন না, বাট ইফ ইট ইজ রিড মোর অ্যান্ড মোর, কিন্তু যদি এটা আরও পড়া হয়, 2বার 3বার যতবার পড়া হয়, উই উইল সি ড্যাশ ইট ইজ রিড ড্যাশ প্রেসড, আমরা তখন দেখতে পাবো, বুঝতে পারবো যে কেন এই বইটা এত বেশি জনপ্রিয় হয়েছে। অর্থাৎ তুমি মনে করে দেখো যে কোনো একটা জনপ্রিয় বইয়ের কথা চিন্তা করে দেখো, সেই বইটা যতবার পড়া হয়েছে, যদি আমরা ইংরেজি সাহিত্যের যে সবচেয়ে মানে কি বলবো যে কিং অফ দ্য কিংস বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে নাট্যকার হিসাবে, তার নাটকগুলো যদি তুমি পড়ো, যেমন ম্যাকবেথ, কিং লিয়ার, টেম্পেস্ট, এই ধরনের নাটকগুলো যদি তুমি পড়ো, তাহলে তুমি প্রথম রিডিংয়ে যা বুঝতে পারবে, যত রিডিং করবে 2বার 3বার তুমি আরও বেশি এর অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পারবে। অর্থাৎ কি বললো, বাট ইট ইজ রিড মোর অ্যান্ড মোর উই সি ড্যাশ দ্য বুক প্রেসড। অর্থাৎ আবার বয়সের একটা ব্যাপার আছে, তুমি এই বয়সে যে বইটা পড়ে যা বুঝবে, তোমার আয়ু বয়স হলে, আয়ু তো ম্যাচুরিটি আসলে, বয়সের অর্থাৎ জ্ঞানের পরিপক্কতা আসলে তোমার কিন্তু বইটা বুঝতে মনে হয় আরও বেশি ভালো হবে, অর্থাৎ বইয়ের আরও গভীরে, অর্থাৎ বইয়ের অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পারবে। সো দ্য গ্রেট বুক আর দোজ ড্যাশ হ্যাজ পাস দ্য টেস্ট অফ টাইম। তাই গ্রেট বুক তাকেই বলা হচ্ছে যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়, অর্থাৎ কালোত্তীর্ণ। যত কাল যাবে, যত সময় যাবে, তারপরে বইটা কিন্তু জনপ্রিয়, সমান জনপ্রিয়, আরও বেশি জনপ্রিয় হবে। এইটাই হচ্ছে বইয়ের মহত্ব। সো স্টুডেন্টস, আমরা প্যাসেজটা বুঝলাম, এখন আমরা নম্বর 1 থেকে অর্থাৎ এ থেকে আমরা উত্তরগুলো খুঁজবো। আশা করছি তোমরা অনেক উত্তর দিয়েছো, দেখতে পাচ্ছি একেবারে ডি পর্যন্ত উত্তর চলে এসছে অলরেডি। থ্যাংক ইউ। সো চলো শুরু করি। মৌশিলা তার asked me how I am fine, Maushila. I think you are also fine. So number A, the greatness of a book depends. কি লিখেছো নাম্বার A দেখি। Ishad said yes, clear. Okay, thank you. এর উত্তর শহীদ আল হাসান বলছে অন। এর উত্তর পেলাম অন। আবিদা সুলতানা বলছে এর উত্তর অন, এবং মৌশিলা বলছে এর উত্তর অন। আসলে কি এর উত্তর অন হবে? এ গ্রেট বুক ডিপেন্ডস অন দ্য অ্যাক্সেসিবিলিটি অ্যামং দ্য রিডার্স। অন কিন্তু একটা প্রিপোজিশন। সো প্রিপোজিশন কি কখনো কানেক্টার্স হিসাবে ইউজ হয় কি? প্রিপোজিশন কি কানেক্টার্স হিসাবে ইউজ হয়? প্রশ্নটা তো রয়ে গেল, আমরা এর উত্তরটা খুঁজি। যদি আমরা এখানে লিখি মেইনলি অথবা অ্যাকচুয়ালি, অথবা যদি লিখি জেনারেলি, কি উত্তর লিখলাম? মেইনলি, অ্যাকচুয়ালি, জেনারেলি। অর্থাৎ একটা বইয়ের দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস জেনারেলি, অ্যাকচুয়ালি, মেইনলি, এক্সপেক্টেবিলিটি এবং দ্য রিডার্স। অন না কিন্তু এখানে উত্তরটা, ঠিক আছে? আমরা ইন, অফ, অন দিয়ে কিন্তু কানেক্ট করি না। কানেক্টিং করে কারা? সো কানেক্টিং ইজ লুক লাইক সামথিং কনজাংশন, নট প্রিপোজিশন। সো ইউ আর সেইড অ্যাবাউট প্রিপোজিশন অন, বাট অন ইজ প্রিপোজিশন হিয়ার, নট কনজাংশন। যদি কনজাংশন হতো তাও কিন্তু কানেক্টিংসের কাছাকাছি যেতাম আমরা। জেনারেলি, অ্যাকচুয়ালি, মেইনলি, যদিও এগুলো সব কিন্তু দেখতে পাচ্ছ কি এগুলো কোন পার্সন হিসেবে পড়েছে বলো তো? অ্যাডভার্বে পড়েছে, কারণ যেহেতু এলওয়াই যুক্ত আছে শব্দগুলো। সো আমাদের এর উত্তর হলো মেইনলি, জেনারেলি অথবা অ্যাকচুয়ালি। আচ্ছা, বি, ড্যাশ উই রিড এ বুক। বিয়ের উত্তর, তোমরা বেশ কয়েকজন বিয়ের উত্তর দিয়েছ। চলো দেখি যে বিয়ের উত্তর তোমরা কি দিলে আর সঠিক উত্তরটা কি আছে। বিয়ের উত্তরটা অনেকটা এরকম, যদি আমরা বই পড়ি। সব যদি অর্থে, হ্যাঁ একদম, অনেকেই উত্তর দিয়েছ বিয়ের। আবিদা সুলতানা, শহীদ আল হাসান, মৌশিলা, সবাই বলছে বিয়ের উত্তর ইফ। বিয়ের উত্তর তোমরা ইফ বলছো, হ্যাঁ রাইট, তোমরা ঠিক বলেছো। আমাদের বিয়ের উত্তরটা ইফই হবে। তাজুল ইসলামও অলসো বলছে ফর ইফ, ফর অ্যান্সার বি ইফ। অর্থাৎ যেহেতু সেন্টেন্সের শুরুতে এখানে আমরা ক্যাপিটাল দিব ইফ। ওকে,
ইফ উই রিড এ বুক, যদি আমরা একটা বই পড়ি, ড্যাশ ওয়ান্স, শুধুমাত্র একবার অথবা একবারের জন্য, এই যে জন্য শুধুমাত্র অথবা শুধুমাত্র একবার, এক্ষেত্রে সি এর জন্য আমরা কি ধরনের উত্তর খুঁজবো? সি বলছো তাজুল ইসলাম ফর, আর রাফসান অর্থাৎ ফর, অর্থাৎ আবিদা সুলতানা অলসো। তোমরা সি এর উত্তর মেইনলি, মৌশিলা অলসো, শহীদ আল হাসান, হ্যাঁ রাইট, তোমরা সবাই সি এর উত্তর ফর দিচ্ছ। এখানে যদি আমি ফর এর বদলে এখানে ওয়ান্স দেই, ওয়ান্স তো দেয় আছে, তাহলে যদি আমরা ফর দিলাম, আচ্ছা ঠিক আছে ফর। এবার ভেবে দেখো ফর ছাড়া কি অন্য কোনো উত্তর হতে পারে? হতে তো পারে। তোমরা বলবে যে স্যার আমরা তো একটা উত্তর দিল্লি হয়ে যাবে, রাইট, একটা উত্তর দিল্লি হয়ে যাবে। আমরা কিন্তু আরেকটা উত্তর অনলি, অর্থাৎ অনলি উত্তরটা দিতে পারি। উই রিড এ বুক অনলি ওয়ান্স, শুধুমাত্র একবার, অথবা তোমার যেটা উত্তর ছিল ফর ওয়ান্স, অর্থাৎ একবারের জন্য। সো দুইটা উত্তর রাইট, তুমি যে কোনো একটা উত্তর দিতে পারো। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে যে তুমি একাধিক উত্তর জানলে কিন্তু একাধিক উত্তর তুমি লিখতে পারবে না অবলিক দিয়ে। আমি তোমাকে শুধু দেখানোর জন্য বলছি যে এটা হয়, ফরও হয়, আর কি বললাম অনলিও হয়। সো তুমি কিন্তু একটা উত্তর দিবে শুধু। কি হলো? এবং উই ডিসকভার মেনি থিংস ইন ইট, আমরা এর মধ্যে অনেক কিছু ডিসকভার করবো। ডিসকভার আর ইনভেন্টের মধ্যে মনে হয় নিশ্চয়ই পার্থক্যটা জানো। ডিসকভার মানে হচ্ছে যা পৃথিবীতে ছিল সেটাকে খুঁজে বের করা হচ্ছে ডিসকভার, আমরা ডিসকভারি চ্যানেল দেখি, তাই তো। আর ইনভেন্ট হচ্ছে যা আবিষ্কার করা, যা পৃথিবীতে কখনো ছিল না, অথবা পৃথিবীর উপাদানগুলো নিয়ে নতুন কিছু তৈরি করা, সেটাকে বলে ইনভেন্ট। সো আমরা ইনভেন্ট এবং ডিসকভারের পার্থক্যটা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা নাম্বার ডি, ড্যাশ বেসিং অন ওয়ান্স রিডিং, অর্থাৎ একবারের পড়ায়, অর্থাৎ ব্যাপারটা দাঁড়াবে এরকম, কিন্তু একবারের পড়ায়। সো ডি এর নাম্বার জন্য অনলি একটা উত্তর দিয়েছো রাফসান মোমিন, কিন্তু মেনশন করো নাই কোন এর, মানে কোন এবিসি কার জন্য অনলি উত্তর দিয়েছো। আমরা উত্তর করছি ডি। ডি এ উত্তর পেয়েছি বাই বলছে শহীদ আল হাসান এবং আরও অনেকে, মৌশিলা, রাফসান মোমিন, অর্থাৎ আবিদা সুলতানা, ওকে। ডি এর উত্তর তোমরা সবাই গেস করেছো বাই হবে, কারণ তোমরা দেখছো এখানে যে ভার্বের সাথে আইন যোগ আছে, তাহলে উইথ অর বা বাই ধরনের সেটা বসিয়ে দেই, এরকম হতে পারে। কিন্তু ডিয়ার স্টুডেন্টস, বাই কি কানেক্টার্স? আমরা যখন কানেক্টিংয়ের রিলস দেখেছিলাম তখন কি বাই কানেক্টার্স বলেছিলাম? অনেকে দেখো বলেছিলাম কি? এখানে হচ্ছে কিন্তু একবার পড়াই, আগের কথার এখানে বিপরীত অবস্থা বোঝাচ্ছে যে কিন্তু একবার পড়াই, সে কিন্তু অর্থে এখানে উত্তরটা হবে বাট, নট বাই। সো প্রিপোজিশন কানেক্টার্সের উত্তরের জন্য ভাবাটা একটু বন্ধ করো, ওটা বাদ দিয়ে বিকল্প চিন্তা করো। প্রিপোজিশন না, তোমরা এর আগেও কিন্তু প্রিপোজিশন বলছিলে, এইটাও কিন্তু বাই বলছো, বাই বেসিং না, বাট বেসিং অন। এখন বাই তুমি ভাবছো যে স্যার বাই তো হয়, হবে না কেন? তুমি হয়তো একটু পর লিখেও ফেলতে পারো কমেন্টে যে স্যার বাই তো হবে। এইখানে যদি একটা লাইন হতো, সেই লাইনের প্রেক্ষিতে আমরা বাই বসাতাম, ঠিক আছে, বাই উত্তর ধরে নিতাম, যদিও বাই কানেক্টার্স না। কিন্তু এদিকে আগের লাইনের সাথে বেস করে মিনিংটা, কানেক্টার্স তো পুরো একটা প্যাসেজ একটা নির্দিষ্ট বিষয়ের সাথে, যেমন এইটা একটা নির্দিষ্ট, অর্থাৎ বই পড়া বা একটা বইয়ের গ্রেটনেস অফ এ বুক নিয়ে প্যাসেজটা। তো সেক্ষেত্রে আগের লাইনটা বা পরের লাইনটা, বিশেষ করে আগের লাইনটা কি অর্থ মিন করছে, পরের লাইনটাকে বিপরীত অর্থ মিন করছে, সেক্ষেত্রে কিন্তু বাট, অর্থাৎ ওই অর্থটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। আর সে প্রেক্ষিতে কিন্তু এখানে আমরা বাট ব্যবহার করেছি। সো স্টুডেন্টস, বাট, ডি এর উত্তরটা বাট বেসিং অন ওয়ান্স রিডিং উই ক্যানট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, ই। সো যদি এর উত্তরটা যদি বা যখন এরকম অর্থ হবে। রাফসানুল এর উত্তর বলছে বাট, যেটা আমরা অলরেডি ডি এর উত্তর ব্যবহার করছি, বাট। এর উত্তর তাজুল ইসলাম বলছে হোয়েন, এবং এফ এর উত্তর সে দিয়েছে। এর উত্তর শহীদ আল হাসান বলছে হোয়েন। সো তোমরা অনেকেই এটাকে হোয়েন হিসাবে ভাবছো।
এফ এর উত্তর চলে আসছে, কিন্তু ই এর সঠিক উত্তর হয়তো আমরা পাইনি। তো ই কি হতে পারে? ড্যাশ এ বুক ইজ প্রেজড। যদি একটা বই প্রেজড হয় বা যখন একটা বই প্রশংসিত হয়, যদি এবং যখন অর্থে আমরা কি ব্যবহার করব? ইফ অথবা হোয়েন। ইফ অথবা হোয়েন। ওকে, কি বসাবো? ইফ অথবা হোয়েন। তোমাদের সুবিধার জন্য কিন্তু প্যারাজটা লিখে রাখা হয়েছে যাতে তোমরা দ্রুত উত্তরগুলো দিতে পারো। তো অর্থে দেখো চিন্তা করে, ই নাম্বার বলছে যদি অথবা, আমি একটু সামনে করছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, তো কি হলো? যদি বা যখন এ বুক ইজ প্রেজড, একটা বই যখন প্রশংসিত হয়, এফ নাম্বার, উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ এ বুক, অফ দ্যাট বুক, অর্থাৎ সেই বইয়ের যে গ্রেটনেস বা গ্রহণযোগ্যতা সেটা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ থাকে না। অর্থাৎ একটা বই যখন খুব বড় মাপের প্রশংসিত হয়, সো এফ নাম্বারের উত্তর দেখি তোমরা কে কি করলে। শহীবুল হাসান বলছে গ্রেটলি, এফ এর উত্তর একজন দুজন ছাড়া কেউ দিতে পারো নাই, মানে হয়তো একটু কনফিউজড হয়ে গিয়েছো, ওকে, কোনো ব্যাপার না। হিউজলি, রাফসান মোমিন বলছে যে হিউজলি। ইশরাত জান বলছে হিউজলি। এখন হিউজলি কি হবে? একজন বললো হিউজলি, একজন বললো গ্রেটলি। আর আমি যদি বলি অন্য একটা কথা তাহলে কেমন হয়? যদি বলি হাইলি, তাহলে কেমন হয়? হোয়েন এ বুক অথবা ইফ এ বুক ইজ প্রেজড হিউজলি, একজন লিখেছ গ্রেটলি প্রেজড হয় কীভাবে? আর হিউজলি প্রেজড হয় মানে হচ্ছে ব্যাপকভাবে প্রেজড হয়েছে। হিউজ বলতে সেটা বুঝিয়েছ, কিন্তু আমরা কি অনেক প্রশংসিত হয়েছে নাকি ব্যাপারটা হবে উচ্চ প্রশংসিত হয়েছে? ব্যাপারটা কিন্তু হবে উচ্চ প্রশংসিত হয়েছে। দেখো, তাহলে এই হাইলি হবে উত্তরটা সঠিক। অর্থাৎ কানেক্টিংয়ের ব্যাপারটাই এরকম যে এটা হতে পারে, কিন্তু আসলে লেখার পরে কেটে দিল। এর মানেটা হচ্ছে যে এই লাইনে বা এই শূন্যস্থানে যেই ধরনের উত্তর তোমাকে ডিমান্ড করছে সেই ধরনের উত্তর তোমাকে লিখতে হবে। এখানে তুমি গ্রেটলি লিখলে বা হাইলি লিখলে একটু কনফিউজড হয়ে যাবে। তো একটা বই উচ্চ প্রশংসিত হয়েছে, আমরা বলি না যে উচ্চ প্রশংসিত, সেই ক্ষেত্রে হাইলি, অর্থাৎ বুক ইজ প্রেজড হাইলি, উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক। জিটা দেখো, যদিও প্রথম পড়াতে আমরা হয়তো বইটা বুঝবো না, বইয়ের স্ট্যান্ডার্ড বুঝবো না, সো যে নাম্বার জন্য যদি বা যদিও এই ধরনের একটা বিষয় চাচ্ছে, তা কি হতে পারে জি এর জন্য? জি এর শহীবুল হাসান বলছে জি এর উত্তর হবে স্যার অ্যাট, এবং আমরা জি এর একটা উত্তরই পেয়েছি অলরেডি, আশা করছি আরও কয়েকটা উত্তর পেয়ে যাব। জি এর পরবর্তী উত্তরগুলো করো, কি হতে পারে? আশা মল্লিকা, সাফা, সাইদ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার স্টুডেন্ট। সো জি এর স্টুডেন্ট কি হতে পারে? ড্যাশ দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড আ বুক, অর্থাৎ একবার পড়েই, অর্থাৎ যদিও এখানে বলছে যদিও একবার পড়ে আমরা বইটা ঠিকমতো বুঝতে পারবো না, যদি বা যদিও, অর্থাৎ জি কিন্তু সেই রকম একটা মিন করছে। তাহলে থ্রু বা থ্র, এটা উচ্চারণটা দুই রকমই আছে, দুইটাই চলে, থ্রু অথবা থ্র। দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড আ বুক। সো তোমাদের জন্য কিন্তু আরও তিনটা শূন্যস্থান রইল, অর্থাৎ এইচ আই জে করে ফেলো। তো পরের লাইনটা হচ্ছে এইচে দেখো, বাট ইফ ইট ইজ মোর অ্যান্ড মোর উইল সি, যদি এটা আরও বেশি বেশি করে পড়া হয় তাহলে আমরা দেখব, কি দেখব? কেন এবং কিভাবে এটা জনপ্রিয় হলো? আমি তো অনেকটি উত্তরের একটা কাছাকাছি চলে গেলাম। কেন কিভাবে জনপ্রিয় হলো, তাই তো? আচ্ছা, ওই লাইনটা কি দেখতে পাচ্ছ, নিচের লাইনটা?
আশা করি এবার দেখতে পাচ্ছ। সো এইচ এর উত্তর কিন্তু জি পর্যন্ত আমরা পেয়েছি। দি অলদো দো বলছে, আমি দো লিখেছি। থ্রো আমার মাধ্যমে, দো অলদো না, দো অলদো যদিও এখানে হচ্ছে টিএইচ আর থ্রো মানে হচ্ছে মাধ্যমে। ওকে, তাহলে এইচ আই জে উত্তর কি হবে? চটপট করে ফেলো। ঝটপট এইচ আই জে উত্তর করে ফেলো। এরপরে তোমাদের আইসিটি ক্লাস আছে। আমাদের আইসিটি ক্লাস নেবেন আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন টিচার সাকিব স্যার, আমাদের খুব সবার পছন্দের এবং স্টুডেন্টদের কাছে অনেক জনপ্রিয় একজন শিক্ষক। তো উনি অপেক্ষা করছেন, আমরা অবশ্যই সময়ের মধ্যে এটা শেষ করে ফেলবো। চলো আমরা তাহলে এইচ আই জে এটা শেষ করি। তো চলো, এইটা কি হতে পারে? ওই কি হলো যে বাট ইফ ইট ইজ রিড মোর অ্যান্ড মোর, যদি ওই বইটা আরও পড়া হয়, উই সি, আমরা দেখবো কেন আমরা এটা পড়েছিলাম, হোয়াই। যদি আমরা হোয়াই দিই একটু লাগলো না, একটু কনফিউজ লাগলো, স্যার হোয়াই দিলেন, হোয়াই তো আমরা সাধারণত ইন্টিগ্রেটিভ ইউজ করি, আমরা সেন্টেন্স শেষে তো ইন্টিগ্রেটিভ ইউজ করলাম না, তাহলে হোয়াই কেন হলো? কিন্তু লাইনটা তো শেষ হয়নি। হোয়াই ইট ইজ রিড ড্যাশ প্রেজড, কেন এটা পড়া হয়েছে এবং প্রশংসিত হয়েছে। সো আয়ের জন্য যদি আমি বললাম এবং এইচ নাম্বার হোয়াই, ওকে, এইচের অনেকগুলো উত্তর চলে আসছে, হয় তোমরা আগে লিখেছ, আসতে একটু লেট হতেই পারে। রাসামনি, মৌশিলা আক্তার, তাজুল ইসলাম সবাই বলছে এইচের উত্তর হোয়াই হবে, এবং তাজুল ইসলাম আয়ের উত্তর দিয়ে দিয়েছে। অ্যান্ড যে নাম্বারের উত্তর পেয়ে গেছি আমরা, যে নাম্বার উত্তরটা একটু পরে খুঁজবো। সো আয়ের উত্তরটা কি হতে পারে? রাইট, তোমরা ঠিক বলেছো, অ্যান্ড হবে। কেন অ্যান্ড হবে? আমার চলো দেখি লাইনের অর্থটা কি দাঁড়ালো। বাট ইফ ইট ইজ রিড, যদি এটা পড়া হয় মোর অ্যান্ড মোর, আরও মানে একের অধিকবার, উই উইল সি, আমরা তখন দেখবো কেন ইট ইজ রিড, কেন এটা পড়া হয়েছিল বেশি বেশি করে, অ্যান্ড প্রেজড, এবং প্রশংসিত হয়েছিল। অর্থাৎ আমরা বইটা বেশি পড়লেই, একের অধিকবার পড়লেই আমরা বুঝতে পারবো বইটার মধ্যে আসলে বইটা কেন জনপ্রিয় হয়েছিল মানুষের মধ্যে। সো নাম্বার যে লাস্ট অফ অল, সো গ্রেট বুকস আর দোজ ড্যাশ হ্যাজ পাস দ্য টেস্ট অফ টাইম, তাই বড় মাপের বা মহৎ বইগুলো হচ্ছে, বা জনপ্রিয় বইগুলো হচ্ছে সেইগুলোই যেগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়। অর্থাৎ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, যে নাম্বারটা কি হতে পারে? যের উত্তর, অনেকগুলো উত্তর চলে আসছে, আমরা দেখি এক এক করে যের উত্তর কারা কারা দিলে। সো আবিদা সুলতানা যের উত্তর দিয়েছ হুইচ, এরপরে যের উত্তর পেয়েছি তাজুল ইসলাম বলছে হুইচ, এবং মৌশিলা আক্তারও বলছে হুইচ। সো সবাই তোমরা ভাবছো যে যের উত্তরটা হুইচ হতে পারে, তাহলে দেখি যে তোমাদের ভাবনার সাথে আমার ভাবনা মিলে কিনা। আমরা একটু দেখি তাহলে এই লাইনটা কি ছিল। সো দ্য গ্রেট বুকস, তাই যে গ্রেট বুকসগুলো, আর দোজ সেগুলো যেগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়, হুইচ, রাইট। তোমরা যারা হুইচ লিখেছো তাদেরকে সবাইকে থ্যাংক ইউ। আমাদের উত্তরটা হুইচ হবে, হুইচ হ্যাজ পাস দ্য টেস্ট অফ টাইম। সো স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের প্যাসেজ, এবং তোমরা দেখলাম যে প্রায় অনেকেই প্যাসেজে উত্তর লেখার ক্ষেত্রে অংশগ্রহণ করেছো, এবং বেশিরভাগই মানে প্রায় বলতে গেলে 98% সঠিক উত্তর দিয়েছো। তো তোমরা খুব ভালো পারছো কানেক্টার্স, এটা খুব খুশির খবর যে কানেক্টার মতো একটা টপিক তোমরা খুব ভালো সাড়া দিচ্ছ। সাধারণত কানেক্টার্স এত সহজে পাওয়া যায় না। যারা উত্তর তাদের কিন্তু থ্যাংক ইউ জানাচ্ছে, এবং তারা নেক্সট ক্লাসে আবারও ক্লাসে অ্যাটেন্ড করে কানেক্টার্সটা আরও ভালো করে করবে। সো স্টুডেন্টস, আমরা কানেক্টার্স প্র্যাকটিস 4 করলাম, আরও একটা প্র্যাকটিস করি, তারপর নতুন টপিকে যাব। এবং কানেক্টার্সগুলো এভাবে করলে, অর্থাৎ আমি কীভাবে করছি যে কোন প্যাসেজের একটা লাইন বেস করে কিন্তু কানেক্টার্স সাধারণত হয় না। দেখা যাচ্ছে আগের লাইন বা পরের লাইন, বিশেষ করে এর আগের লাইনের অর্থের সাথে বেস করে কিন্তু কানেক্টার্স অনেক সময় বসাতে হয়। তোমরা যেমন অনেকে দেখলাম যে আজকে তোমরা বেশ কয়েকজন প্রিপোজিশনকে কানেক্টার্স হিসেবে বসাচ্ছ, কিন্তু খেয়াল রাখবে যে প্রিপোজিশন কানেক্টার্স না। কানেক্টার্স বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কনজাংশন বলতে পারো। দ্যাট মিনস এটা আমরা বলি যে অল দ্য কনজাংশনস আর কানেক্টার্স, বাট অল দ্য কানেক্টার্স আর নট কনজাংশন। অর্থাৎ সব কনজাংশনই কি অ্যান্ড বাট অর যা আছে সব কনজাংশনকে আমরা কানেক্টার্স হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু সব কানেক্টার্স কিন্তু কনজাংশন না। সো আজকে তাহলে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবে। শীত আসছে, সবাই
স্বাস্থ্যের প্রতি আরও বেশি যত্নশীল হবে। এমনিতেই তো তোমরা করোনার কারণে ঘরে আছো, ক্লাস করছো, আমাদের ক্লাসগুলোতে সাড়া দিচ্ছ, থ্যাংক ইউ। এবং শীত আসছে বলে আমাদের সেকেন্ড ওয়েভের যে ভয়টা আমরা পাচ্ছি অন্যান্য দেশে হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা এরকম আশা করি যে ওই অন্য দেশে যেরকম একটা করোনা খারাপ অবস্থা গিয়েছে বা যাচ্ছে এখন, ওইরকম আমাদের হবে না। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো এবং সামনাসামনি ক্লাস হবে, আবার দেখা হবে। সো নেক্সট ক্লাসের জন্য সবাইকে স্বাগতম জানালাম, অ্যাডভান্স দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।